আমি আমার ছেলেকে আবার বিয়ে করব। কোনো অক্ষম বাজা বউয়ের জন্যই নিজের বংশের প্রতি দুনিয়াতে আসা বন্ধ রাখতে পারি না, তাই না? বিয়ের 4 বছর হতে চললো, এখন পর্যন্ত নাতি নাতির মুখ দেখতে পারলাম না। কম তো আর ডাক্তার দেখালো না আমার ছেলে। কিছু জিজ্ঞেস করলে প্রতিবার সেই একই উত্তর, ধৈর্য নিয়ে চেষ্টা করতে বলছে। বলি আর কত ধৈর্য ধরবো? একজন মেয়েকে নাতি নাতির মুখ দেখে দুনিয়া ছাড়তে পারবে না? কথাগুলো একদমে বলে থামলেন আমেনা বেগম। আজকে শুক্রবার, ছুটির দিন। বেলা বাজে সকাল 8টা। তার ছেলে আজকে বাসায় আছে। সকালবেলা নাশতার টেবিলে বসে এইভাবেই রোষ ঝাড়ছেন তিনি তার ছেলের বউয়ের উপর। সমস্যা সেই একটাই, বিয়ের 4 বছরে এখন অবধি কোনো সন্তান হয়নি তাদের। বিয়ের প্রথম বছর থেকে আমেনা বেগম ছেলের বউকে জোর করছিলেন সন্তান নেওয়ার জন্য। তার একমাত্র ছেলে উজানের বিয়ে তিনি নিজে মেয়ে দেখে পছন্দ করে দিয়েছিলেন। ছেলের বউকে তিনি কোনো অযত্ন অবহেলা করেননি বিয়ের প্রথম 2 বছর। কিন্তু বিয়ের 4 বছরেও যখন খুশির সংবাদ তিনি শুনতে পারলেন না, তখন সেই পছন্দের বৌমা এখন চোখে বিনছে তার। রান্নাঘরে নাশতা বানাচ্ছে তার ছেলের বউ ঈশা। শান্ত স্থির মেয়ে সে। প্রথম দিকে এগুলো কথা খারাপ লাগলেও এখন গা সওয়াবে গেছে। গত 2 বছর ধরে শাশুড়ির এই আচরণগুলো হজম করা নিত্যদিনের অভ্যাস হয়ে গেছে। তবুও চোখ উপচে আসা চোখের কান্নাটা আটকে কোনো রকমে শেখা রুটিগুলোর ঝুড়ি টেবিলে দিতে দিতে বলল, আমরা তো প্রতিনিয়ত চেষ্টা করছি মা। ডাক্তার বলেছে কিছু সমস্যা আছে, সেগুলো সেরে না উঠলে বাচ্চা হবে না। চেষ্টার তো কোনো ত্রুটি রাখি নাই মা। আপনি গুরুজন হয়ে যদি সন্তানের দুঃসময়ে না বোঝেন, তাহলে আমরা কিভাবে ধৈর্য রাখার সাহস পাই বলেন? ছেলের বউয়ের এই উত্তর শুনে যেন আরও তেতে উঠলেন আমেনা বেগম। সাথে সাথে কণ্ঠে আগুন নিয়ে বললেন, তার সমস্যা যখন তোমার, তুমি রাস্তা ছেড়ে দাও না মেয়ে। তোমার জন্য তো আমার ছেলের জীবন এমন সন্তান ছাড়া করে রাখতে পারি না। আমার একটা মাত্র ছেলে, তার সন্তান হবে, নাতি নাতিকে কোলে নিয়ে আদর করব। আমাদেরও সকাল্লাত হয় নাকি? তুমি আমার ছেলেকে আর এই সংসারকে ছেড়ে চলে যাও। তুমি থাকলে জীবনে আমার ছেলে বাবা হওয়ার সুখ পাবে না। দ্রুত সিদ্ধান্তে নাও, আমি ঘটককে মেয়ে দেখতে বলবো। কথাগুলো বিনা দ্বিধায় কোনো জড়তা ছাড়াই এক নাগারে বলে গেলেন উনি। ঈশার বুক ফেটে কান্না আসতেছে। ছেলের মার দাবি থেকে না, এক নারী হয়ে আরেক নারীকে তারই সামনে স্বামীর দ্বিতীয় বিয়ের জন্য মেয়ে দেখার কথা বলতে একটুও লজ্জা লাগলো না তার? একটুও গলা ধরে আসেনি তার? শুধু নিজের খুশিটাই বড় হয়ে গেল তার কাছে। সন্তানের মা কি তার হতে ইচ্ছে করে না, নাকি সে রোবট যে তার নিজের কোনো খারাপ লাগা থাকতে পারে না? রিমা নিশ্চল পাথরের মতো ঠায় দাঁড়িয়ে আছে। এর মধ্যে তার স্বামী উজান নিজের ঘর থেকে বের হয়ে আসলো। স্বামীকে দেখে ডিম ভাজার জন্য আবার রান্নাঘরে চলে গেল সে। সকালের নাশতায় রুটির সাথে ডিম ভাজা খুব পছন্দ উজানের। মন চায় না দিলেও স্বামীর জন্য আবার কাজে মন দিল সে। উজানকে আসতে দেখে আমেনা বেগম আবারও বিলাপের সুরে কথা বলতে লাগলেন। বাপু জানি এভাবে আর কত বছর যাবে? আমার 10টা না 5টা না একটা মাত্র ছেলে তুই, আর কতদিন নিঃসন্তান থাকবি? এই অপয়া বউরে ছেড়ে দে। আমি তোর জন্য ভালো সুস্থ মেয়ে দেখছি কয়েকজন। তুই রাজি থাকলে আমি কথা বলবো তাদের সাথে। রাজি হয়ে যা বাপ, আমারও তো তোর ঘরের ছেলে মেয়ে দেখতে যেতে ইচ্ছা করে। উজান এক পলক রান্নাঘরে কাজ করতে থাকা তার বউয়ের দিকে তাকালো। ইদানিং বেশ গরম পড়েছে, যাকে বলা ভাপিয়ে ওঠা গরম। মাথার উপরে ফ্যান সারাক্ষণ চললেও গরমে ঘেমে নিয়ে একাকার হয়ে যেতে হয়, এমন গরম। মেয়েটার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। মনটা খারাপ, তিক্ত কথার বানে দগ্ধ হয়ে গেছে সে। নিজের মাকে দেখলে মাঝে মাঝে খুব অচেনা লাগে তার। ভাবতেই অবাক লাগে যে ছেলের বউ সে নিজে পছন্দ করেছিল। ঈশা আলু ভাজির বাটি আর ডিম ভাজার প্লেটটা উজানের সামনে রাখল। উজান স্ত্রীকে দেখল সে ঘেমে একদম চুপচুপে হয়ে গেছে। ঈশাকে বলল, আর কিছু করতে হবে না, বসো এখন, নাস্তা করো। অনেক বেলা হয়ে গেছে, একটু ফ্যানের নিচে বসে ঠান্ডা হও। এখানকার ফ্যানের স্পিড এত কম, এতদিন বলনি কেন? ফ্যানটা অনেক দিনের পুরনো, এই গরমে এটা দিয়ে আর কাজ চলবে না। ভালো দেখে নতুন কিনতে হবে। আজকে বিকালে আমার সাথে বের হবে, নতুন ফ্যান কিনে নিয়ে আসবো। আমাদের ঘরেরটাও দেখলাম কেমন আস্তে ঘরে। মা, তোমার ঘরের ফ্যানের কি অবস্থা? আমেনা বেগম ছেলের এই গাছাড়া ভাব দেখে বললেন, আমার ঘরে ফ্যানের কোনো প্রয়োজন নেই।
আমার প্রয়োজন নাতি নাতনির মুখ দেখা। তুই আগে আমার কথার উত্তর দে, কি সিদ্ধান্ত নিতে চাস? উজান মায়ের দিকে একবার তাকিয়ে স্মিত হাসলো, তারপর বলল, তোমার ছেলেকে আরেকটা কেন? 10টা বিয়ে দিলেও তোমার নাতি নাতনি দেখার শখ পূরণ হবে না। এই না মেটা শখ আর আক্ষেপ নিয়েই হয়তো তোমাকে আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কথাগুলো আমেনা বেগম ছেলের কথা কিছুই বুঝতে পারলেন না। সমস্যা যখন তার ছেলের বউয়ের, তখন কেন আরেক বিয়ে করালে ছেলের সন্তান হবে না? তিনি পাল্টা প্রশ্ন করলেন ছেলেকে। কি বলতে চাস তুই? কেন আরেক বিয়ে করলে তোর ঘরে সন্তান হবে না? সমস্যা তোর বউয়ের। উজান কোনো ভনিতা ছাড়াই বলল, ভুল জানো তুমি। ঈশা তোমাকে এতদিন মিথ্যা বলেছে। সমস্যা তোমার ছেলের বউয়ের না, সমস্যা তোমার নিজের পেটের ছেলেরই। তোমার ছেলেই সন্তান জন্মদানে অক্ষম। কি বলছো কি? থামো। শুরুতে তাও একটা আশার কথা বলেছিল ডাক্তার। গত রিপোর্টে সেই আশাটাও আর নেই। তোমার ছেলে কখনোই বাবা হতে পারবে না। কোনো মেয়েকে মা হওয়ার সুখ তোমার ছেলেই দিতে পারবে না। তাই পরের বাড়ির মেয়েকে এতদিন বিনা কারণে যে অভিযোগগুলো করে রোষ দেখিয়েছ, তার জন্য তোমার ক্ষমা চাওয়া উচিত ঈশার কাছে। ছেলের কথা শুনে পুরো হতভম্ব হয়ে গেলেন উনি। কী সব আজে বাজে কথা বলছে তার ছেলে। বংশের প্রথম ছেলে সন্তান সে, তার দাদার দিকের। তার দাদার বাড়ির কারো তো এমন কিছু সমস্যা ছিল না। তার স্বামীর আরও 4 ভাই আছে, তাদেরও সন্তান আছে। কারো তো এমন সমস্যার কথা আজ অবধি শোনেনি সে। সে তো জেনে এসেছে মেয়ে মানুষের যত সমস্যা হয়, পুরুষ মানুষ যে অক্ষম হয় সে কখনো শোনেও নি, দেখেও নি। আমেনা বেগম অবিশ্বাসের গলায় বললেন, মিথ্যা বলছিস তুই, একদম বিশ্বাস করি না তোর কথা। আমার ছেলে একদম সুষ্ঠু জোয়ান তরতাজা ছেলে আমার। তার এমন কোনো অক্ষমতা থাকতেই পারে না। তুই তোর বউর দোষ ঢাকতে মিথ্যা কথা বলছিস। মা, আমি সত্যিই বলছি। কি ভেবেছিস মা কিছু বুঝবে না? মা সবই বোঝে। আমার ছেলের কোনো সমস্যা নেই, তুই একদম চিন্তা করিস না। আমি তোকে আরও ভালো দেখে বয়স কম এমন মেয়ে দেখে বিয়ে দেব। আমার ছেলে অবশ্যই সন্তানের বাবা হতে পারবে। উজান বুঝল তার মাকে বিনা প্রমাণে বুঝিয়ে লাভ নেই। সেকেলের মানুষের মধ্যে আজকের দিনের আধুনিক যুগের জ্ঞানের কথাগুলো মাথায় ঢুকবে না। তাকে রিপোর্ট দেখিয়েও লাভ নাই, সেটাও বলবে মিথ্যা। অবস্থা বেগতিক দেখে ঈশা বলল, থামো না। সকাল সকাল নাস্তার টেবিলে বসে খাওয়া বাদ দিয়ে কি শুরু করলে তোমরা? তোমার বাবা মা বিয়ে দেওয়ার সময় তো বলেনি তুমি আমার ছেলে থেকে বড় বয়সের, তাহলে আমি কখনো এই মেয়ে ঘরে আনতাম না। ঈশার কথার পরেও পরিস্থিতি শান্ত হল না, বরং আমেনা বেগমের কথা শুনে ঈশার চোখ কপালে উঠল। সে হতভম্ব হয়ে গেল। আমেনা বেগম ঈশার বাবা মাকে নিয়ে এমন কথা বললেন যে তার গায়ে কাঁটা দিয়ে উঠল। তার শ্বশুর বাড়িতে আসার পর প্রথম 2 বছর আমেনা বেগমের স্নেহ সে পেয়েছিল, কিন্তু সন্তান না হওয়ায় সেই স্নেহ আজ এমন কটু কথায় পরিণত হয়েছে। কি বললে তুমি? ঈশা কিছু বলতে পারল না। অপমান আর ব্যথায় তার গলা শুকিয়ে গেল। কি হলো, চুপ কেন? আমার ছেলের থেকে তুমি বয়সে বড়, এই কথা কেন তোমার বাবা মা বিয়ের আগে আমাদের বললেন না? সত্যিটা লুকানোর জন্যই তো আজ আমার ছেলের এই দশা। এই কথা তো তোমার বাবার কাছেই শুনেছিলাম যখন তোমাকে দেখতেই এসেছিলেন। উজান রান্নাঘরের দিক থেকে এগিয়ে এসে শক্ত গলায় বলল, মা থামো। ঈশা আমার থেকে মাত্র 1 বছরের বড়, আর এর সাথে সন্তানের অক্ষমতার কোনো সম্পর্ক নেই। তুমি কেন সব কিছুর জন্য ঈশাকে দোষ দিচ্ছ? এই কথা তো তোমার বাবার কাছেই শুনেছিলাম যখন তিনি তোমাকে দেখতে এসেছিলেন। দোষ দেব না কেন? তুমি সবসময় তোমার বউয়ের পক্ষ নাও। তুমি জানো না সে আমার ছেলে থেকে বেশি বয়সের? তার বাবা মা এই তথ্য আমাদের থেকে লুকিয়ে রেখেছিল। বেশি বয়সের মেয়েরা সন্তান ধারণের অক্ষম হয়, এই তো জানা কথা। ঈশা কেঁদে উঠল। উজান ঈশার দিকে তাকালো। ঈশার মুখ দেখে বোঝা যাচ্ছিল সে কত কষ্ট পাচ্ছে। উজান এবার কঠোর হলো। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে মা। আমি তোমাকে আগেই বলেছি, সমস্যা ঈশার না, সমস্যা আমার। তুমি বিশ্বাস করছো না, ঠিক আছে। আমি আমার সব রিপোর্ট এখনই তোমার হাতে দিচ্ছি। উজান দ্রুত তার ঘরে চলে গেল। আমেনা বেগম তখনও ফুঁসছেন। আমি জানি আমার ছেলের কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমি তোমাকে বিশ্বাস করি। কিন্তু তুমি আমার ছেলের কথা
ওই মিথ্যে কথা বলছে, নিশ্চয়ই বউকে বাঁচানোর জন্য। কিছুক্ষণ পর উজান হাতে একটি ফাইল নিয়ে ফিরে এলো। ফাইলটি আমেনা বেগমের সামনে ছুঁড়ে ফেলে দিল। দেখো মা, ভালো করে দেখো। এটা আমার রিপোর্ট। একজন পুরুষের পক্ষে যা অসম্ভব, আমার সন্তান হবে না, আমি কখনোই বাবা হতে পারবো না। এবার বুঝলে? আমিনা বেগম কাঁপতে কাঁপতে সেই রিপোর্ট হাতে নিলেন। তার চোখ ঝাপসা হয়ে এলো। এতদিনের পছন্দের ছেলের বউয়ের প্রতি তার সকল রাগ ক্ষোভ এক নিমেষে উবে গেল। তার মাথায় কেবল একটাই চিন্তা ঘুরছে, তার বংশের বাতি কি নিভে যাবে? এসব কি বলছিস সুজন? মিথ্যে বলছিস, আমি বিশ্বাস করি না। তিনি রিপোর্টগুলো ছুঁড়ে ফেলে দিলেন। ডাক্তাররা ভুল বলছে, আমি অন্য ডাক্তার দেখাবো। ডাক্তার ভুল বলেনি মা, আমাকে ক্ষমা করো। আমার জন্যই আজ ঈশাকে এত কথা শুনতে হলো। ঈশা ছুটে এলো, উজানকে জড়িয়ে ধরল। তুমি কেন নিজেকে দোষ দিচ্ছ? আমরা দুজনেই তো চেষ্টা করছিলাম। তোমরা দুজন মিলেই আমাকে এইসব মিথ্যা কথা বলছো। আমেনা বেগমের গলার স্বর বদলে গেল। তার ভেতরে তীব্র যন্ত্রণা। আমার বংশের বাতি, আমার একমাত্র ছেলে, আমার সব স্বপ্ন ভেঙে গেল। নাস্তার টেবিলটা এক মুহূর্তে বিষাদের আধারে ঢেকে গেল। আমেনা বেগমের চোখে তখন অবিশ্বাস, যন্ত্রণা আর গভীর এক হতাশা। উজান এবং ঈশা দুজনই অসহায়। তারা বুঝতে পারছিল মাকে এই সত্যিটা মানতে সময় দিতে হবে, কিন্তু এই ফাটল যে সহজে জোড়া লাগবে না তা তাদের বুঝতে বাকি রইল না। আমেনা বেগম তবুও হার মানলেন না। উজানের মুখের ওপর রিপোর্টগুলো ছুঁড়ে ফেলে দিয়ে তিনি উঠে দাঁড়ালেন। তার চোখে মুখে অবিশ্বাস আর ক্রোধের এক অদ্ভুত মিশ্রণ। তিনি ঈশার দিকে এমনভাবে তাকালেন যেন ঈশা কোনো শত্রু। আমার ছেলের কোনো সমস্যা নেই, তোমরা দুজন মিলে আমার সাথে নাটক করছো। বোর দোষ ডাকতে স্বামী তার উপরে দোষ নিচ্ছে, আমি এই মিথ্যা কখনই মানব না। তিনি হাত নেড়ে কথাগুলো উড়িয়ে দিলেন। ঈশা, তুমি আমার চোখের সামনে থেকে যাও, তোমার মুখ দেখতে চাই না। তুমি থাকলে আমার ছেলের কপালে এই দুর্ভাগা লেখাই থাকবে। তুমি আমাদের বংশের অভিশাপ। মা, আমি ঈশা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু আমেনা বেগমের তীব্র চাহনি তাকে থামিয়ে দিল। তার চোখ জলে ভরে উঠল। উজান, তুই শোন, আমি স্পষ্ট বলছি, হয় তুই এই অবয়াকে আজই বাড়ি থেকে বের করে দিবি, নয়তো আমি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। আমার বংশের বাতি নিভে যাবে এমন মেয়ের জন্য আমি বসে থাকতে পারবো না। আমি তোর জন্য ভালো সুস্থ মেয়ে দেখবো, বয়স কম যে তোকে সন্তান দিতে পারবে। তুই কালই ঘটককে ফোন করবি। আমেনা বেগম উজানের সিদ্ধান্তের জন্য অপেক্ষা না করেই দ্রুত নিজের ঘরে চলে গেলেন। তার হাঁটার ভঙ্গিতে স্পষ্ট বোঝা যাচ্ছিল এই আঘাত তিনি মানতে নারাজ। তিনি বিশ্বাস করতে চাইছিলেন না যে তার সুস্থ সবল ছেলের কোনো অক্ষমতা থাকতে পারে। তার কাছে ঈশার উপস্থিতি এখন সব সমস্যার মূল। মা, মা, শোনো। উজান দরজার দিকে ছুটতে গিয়েও থমকে দাঁড়ালো। সে বুঝল এই মুহূর্তে মাকে ধরে লাভ নেই। এই আঘাত তার মায়ের জন্য পাহাড় সমান। দীর্ঘশ্বাস ফেলে ঈশা, তুমি রান্নাঘরে যাও, কিছুক্ষণ শান্ত হও, আমি মায়ের সাথে কথা বলছি। কান্না চেপে কোথায় যাব উজান? কি বলবো? মা আমাকে ঘরের লক্ষ্মী মনে করে না। এই যে রিপোর্টের সত্যিটা লেখা আছে, তবু আমি সহ্য করতে পারছি না মা। ঈশার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। সে জানত এই বিষয়টা সহজ হবে না, কিন্তু শাশুড়ির এমন তীব্র প্রত্যাখ্যান এবং সরাসরি দ্বিতীয় বিয়ের প্রস্তাব সে কল্পনাও করেনি। আমি জানি আমার মা হয়তো মানতে পারবেন না। সে সব সময় ভেবে এসেছে মেয়েদেরই সমস্যা হয়। আমি চেষ্টা করব মাকে বোঝানোর। তুমি চিন্তা করো না, আমি তোমাকে কখনো ছাড়ব না। তুমি আমার স্ত্রী। উজান ঈশার হাত শক্ত করে ধরল। তাদের দুজনের চোখে তখন কেবল অনিশ্চয়তা আর এক কঠিন সংগ্রামের পূর্বাভাস। ঈশা মাথা নেড়ে শুধু সম্মতি জানাল, কারণ তার কণ্ঠস্বর যেন আবেগে রুদ্ধ হয়ে গেছে। রাতের আধার কাটল ঠিকই, কিন্তু আমেনা বেগম এবং উজান ঈশার সম্পর্কের ওপর জমে থাকা মেঘ কাটল না। সারা রাত আমেনা বেগম উজানের সাথে কোনো কথা বলেননি। সকালের নাস্তার টেবিলে এখনও নীরবতা। ঈশা চুপি চুপি এসে নাস্তা গুছিয়ে দিল। আমেনা বেগম নাস্তার প্লেট স্পর্শও করলেন না। তিনি কেবল এক দৃষ্টে ঈশার দিকে তাকিয়ে রইলেন, সেই দৃষ্টে স্পষ্ট ঘৃণা। সকাল 10টা নাগাদ কলিং বেল বেজে উঠল। ঈশা গিয়ে দরজা খুলতেই দেখল তার বড় ভাই আহসান এসে দাঁড়িয়ে আছে। আহসান একটি বেসরকারি ব্যাংকের উচ্চ পদে কর্মরত। শান্ত স্বভাবের হলেও বোনের প্রতি তার অগাধ টান। কেমন আছিস ঈশা? কাল রাতে ফোন করেছিলি, মনটা খারাপ লাগছিল, তাই ভাবলাম আজ একবার দেখা করে যাই। উজান কোথায়?
ঈশা কোনো উত্তর দেওয়ার আগেই রান্নাঘরের দরজায় দাঁড়ানো আমেনা বেগম তীক্ষ্ণ গলায় বললেন, ভালো আর কথা হলো কই? যে ঘরে এমন অপয়া বউ থাকে সে ঘরে কেউ সুখে থাকে না। এসো বাবা আহসান, ভিতরে এসো, তোমার বোনকে নিয়ে যাও। আহসানের কপালে ভাঁজ পড়ল। আমেনা বেগমের কণ্ঠস্বরে ছিল তীব্র অপমান। বিস্মিত হয়ে, মাহিমা এসব কি বলছেন? ঈশা কি করেছে? কি করেছে? 4 বছর ধরে আমার ছেলের ঘর খালি করে রেখেছে, আমার বংশের বাতি জ্বালাতে পারেনি। তার উপর এখন মিথ্যা কথা বলে আমার ছেলেকে ফাঁসানোর চেষ্টা করছে। আমার ছেলে সুস্থ, এই মেয়ে অক্ষম। আহসান ঈশার দিকে তাকালো। ঈশার চোখ ফোলা, মুখ ফ্যাকাশে। সে নীরবে কেঁদে চলেছে। বোনের এই অবস্থা দেখে আহসানের রক্ত মাথায় উঠল। কঠোর গলায়, মাহিমা, আপনি হয়তো ভুলে যাচ্ছেন ঈশা আপনার ছেলের বউ আর আমার বোন। আপনি যা বলছেন তা শুধু অপমান নয়, অপমানবিক। আহসানকে পাত্তা না দিয়ে, অমানবিক তো সে যে সন্তান দিতে পারে না। আর দোষ দেয় আমার ছেলে। তোমার বোনকে নিয়ে যাও হাসান, সে থাকলে আমার ছেলেকে আমি বিয়ে দিতে পারবো না। আমার ছেলের জীবনটা নষ্ট হচ্ছে। উজান দ্রুত ঘর থেকে বেরিয়ে এলো। সে পরিস্থিতি শান্ত করার আগেই আহসান তার বোনকে জড়িয়ে ধরল। আর এক মুহূর্ত না ঈশা, তুই চল। এই অপমানের বোঝা আর বহন করতে হবে না তোকে। মাঝখানে এসে, আহসান, শোনো প্লিজ, ঈশার কোনো দোষ নেই, সমস্যাটা আমার। আমি তোমাকে সব বলতে পারি। মা মানতে চাইছেন না। চিৎকার করে, চুপ করো জান, নিজের দোষ ঢাকতে ভাইকে মিথ্যা বলছিস। এ মেয়েকে ঘরে রাখা চলবে না। আমেনা বেগম সরাসরি এসে ঈশার হাত ধরে টেনে দরজা দেখিয়ে দিতে চাইলেন। বেরো তুমি, এখনই বেরো, আমার ছেলেকে মুক্ত করে দাও। আহসান এবার আর নিজেকে ধরে রাখতে পারল না। সে আমেনা বেগমের হাত সরিয়ে দিয়ে ঈশাকে নিজের পেছনে দাঁড় করালো। মাহিমা, আর একটা কথা নয়, আপনি আমার বোনের সাথে যা ব্যবহার করেছেন তার জন্য একদিন আফসোস করবেন। সে আপনার ছেলের অক্ষমতার জন্য 4 বছর ধরে অপমানুষ হয়েছে, কিন্তু আর নয়। ঈশা আমার সাথে যাবে এখনই। আহসানের কাঁধ ধরে, আহসান প্লিজ ভাই, ভুল বুঝিস না, আমি ঈশাকে যেতে দেব না। উজানের হাত সরিয়ে দিয়ে, তোর ভালোবাসার নমুনা দেখেছিস? তোর চোখের সামনে তোর মা আমার বোনকে অভিশাপ দিচ্ছে, আর তুই চুপ করে দাঁড়িয়েছিস। তুই আর ঈশাকে কষ্ট দিস না উজান, ওকে শান্তিতে থাকতে দে। আহসান ঈশার হাত শক্ত করে টান দিল। ঈশা একবার ব্যাকুল চোখে উজানের দিকে তাকালো। উজানের চোখে তখন তীব্র অসহায়ত্ব। সে তার মাকে বিশ্বাস করাতে পারল না, আর তার প্রিয় স্ত্রীকে ধরে রাখতেও পারল না। আহসান ঈশার হাত ধরে ঘর থেকে বেরিয়ে গেল। দরজার কাছে এসে সে একবার ফিরে তাকালো। ঈশার একটা জিনিসও এখন আমরা নিয়ে যাচ্ছি না। আমার বোনকে যদি কখনো আপনারা ফিরে পেতে চান, তবে একজন মা হয়ে তাকে ক্ষমা চেয়ে আনতে হবে। দরজা বন্ধ হয়ে গেল। ভেতরে আমেনা বেগম বিজয়ীর মতো শ্বাস নিলেন, আর উজান পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার পরিবারটা এক চরম সত্যের কাছে ভেঙে খান খান হয়ে গেল। ঈশার চলে যাওয়ার পরের দিনটা উজানের কাছে নরক হয়ে উঠল। বাড়িতে সকাল থেকেই এক শীতল যুদ্ধ চলছে। আমেনা বেগম যেন নতুন জীবনী শক্তি পেয়েছেন। তিনি একবারও উজানের অক্ষমতার কথা উল্লেখ করছেন না, বরং ঈশাকে চলে যাওয়ায় যেন স্বস্তি পাচ্ছেন। তিনি এখন কেবল নতুন বউ খোঁজার প্রস্তুতি নিচ্ছেন। ঈশা চলে গেল, আমি পারিনি মাকে বোঝাতে। অফিসের পথে উজান গাড়ি চালাচ্ছিল বটে, কিন্তু তার মন পড়েছিল ঈশার ফেলে যাওয়া শূন্যতা আর মায়ের অমানবিক কথায়। তার মনে হচ্ছিল সে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হারিয়ে ফেলল, শুধু একটি মিথ্যে ঢাকতে গিয়ে। অফিসে পৌঁছে উজান তার ডেস্কে বসতে পারল না। তার চোখ ঝাপসা হয়ে আসছিল বারবার। সহকর্মী রফিক ব্যাপারটা খেয়াল করল। রফিক উজানের খুবই ঘনিষ্ঠ। আরে উজান, কি হয়েছে তোর? মুখটা এমন শুকনো কেন? আজ তো ছুটির দিন ছিল না? উজান চারপাশে তাকিয়ে দেখল কেউ নেই। সে ফিসফিস করে রফিককে টেনে একটি কোণার দিকে নিয়ে গেল। রফিক, আমার সব শেষ হয়ে গেল। আমার স্ত্রী ঈশা চলে গেল। কি বলিস? কেন, কি হয়েছে? কষ্টে ভেঙে পড়ে। আসলে সমস্যা আমার, আমি বাবা হতে পারবো না। আমার মা এটা মানতে পারছেন না। তিনি ঈশাকে দোষ দিলেন আর তাকে বাড়ি থেকে বের করে দিলেন। ঈশা আজ সকালে তার ভাইয়ের সাথে চলে গেল। রফিকের মুখ গম্ভীর হয়ে গেল। সে উজানের কাঁধে হাত রাখল। ধুর বাবা, এসব কি? তোর মায়ের বয়স হয়েছে, হয়তো একটু দিশেহারা হয়ে গেছেন, কিন্তু ঈশা তোকে ভালোবাসতো। তোকেও
ভালোবাসতো। তুই এসব রিপোর্ট এর কথা মাকে খুলে বলিলি না কেন? বলেছি রফিক, সব দেখিয়েছি। উনি বিশ্বাস করেননি, বলেছেন আমি নাকি বউকে বাঁচাতে মিথ্যা বলছি। এখন তো ঈশাও নেই, আমি কি নিয়ে বাঁচবো? উজান আর নিধিকে ধরে রাখতে পারল না, চোখের পামি বাঁধ মানল না। তার পেশাদারিত্ব, তার স্থিরতা, সব যেন মুহূর্তে ধূলিসাৎ হয়ে গেল, কণ্ঠে ভরসা এনে। শোন শোন, মন শক্ত কর। এই সময়টা খুব কঠিন, কিন্তু এভাবে ভেঙে পড়লে চলবে না। তোর মায়ের তো এরকম মানসিক সমস্যা হয়েছে। আর ঈশার বিষয়টা, সময় লাগবে, সব ঠিক হবে। এখন তুই এমন করিস না। চল, আজ কাজ নেই, একটা ভালো জায়গায় যাই, মাথাটা ঠান্ডা হবে। ধীরে ধীরে। কোথায়? আমার সাথে চল। আমার এক পুরানো বন্ধু আছে, তার সাথে বসবো আজ। দুজনে একটু আরাম করা যাবে, মনের চাপ কমবে, একটু ভালো লাগবে। রফিক উজানের হাত ধরে টেনে অফিসের বাইরে নিয়ে চলল। উজানের ভেতরটা তখন শূন্য, দিশাহীন। মায়ের প্রত্যাখ্যান এবং ঈশার চলে যাওয়া, এই দুইয়ের আঘাতে সে এতটাই দুর্বল যে রফিকের প্রস্তাবে সে আর আপত্তি জানাল না। হয়তো এই মুহূর্তে তার দরকার ছিল এমন কিছু যা তাকে সাময়িক শান্তি দেবে, যতই সেটা ক্ষণস্থায়ী হোক। ঈশার চলে যাওয়ার পর আমেনা বেগম যেন নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়লেন। তিনি আর এক মুহূর্তও নষ্ট করলেন না। উজানের নীরবতা এবং মনমরা ভাবকে তিনি সন্তানের প্রতি দায়িত্ববোধের অভাব বলে মনে করলেন। তিনি ভাবলেন ঈশার চলে যাওয়ায় ছেলে হয়তো সাময়িক কষ্ট পাচ্ছে, কিন্তু শীঘ্রই সে নতুন জীবন শুরু করবে নিজের মনে। যাক বাবা, একটা ঝামেলা মিটলো। এবার তাড়াতাড়ি ঘটককে ফোন দিতে হবে, ছেলের বংশের মুখ উজ্জ্বল করতেই হবে। দুপুরে আমেনা বেগম বহুদিনের পরিচিত ঘটক করিম সাহেবকে ফোন করলেন। করিম সাহেব, আমার ছেলের জন্য ভালো পাত্রী চাই। বয়স কম হতে হবে আর যেন দেখতে শুনতে ভালো হয়। উজানকে আরেকটা বিয়ে দিতে চাই, দ্রুত মেয়ে দেখতে বসতে হবে। ওদিকে উজান তখন রফিকের সাথে শহরের এক নির্জন আস্তানায় একটার পর একটা পানীয় গ্লাসে ঢালছে সে। রফিক তাকে বারবার সান্ত্বনা দিচ্ছে, কিন্তু উজানের কান দিয়ে কোনো কথা ঢুকছে না। সে কেবল ঈশার চলে যাওয়ার দৃশ্যটি মনে করছে। এই নে, এটা শেষ কর, দেখবি সব চিন্তা দূর হয়ে যাবে। ঈশা হয়তো তোর জন্য সঠিক ছিল না। তুই তোর মায়ের কথা শোন, ভালো মেয়ে পাবি রে। উজান যন্ত্রণাকাতর স্বরে বলল। আমার জীবন নষ্ট হয়ে গেল রফিক। আমি তাকে যেতে দিতে চাইনি, কিন্তু মা আমাকে বাধ্য করলো। আমি দুর্বল। একসময় উজান নেশার ঘোরে আচ্ছন্ন হয়ে পড়ল। তার ভেতরের সমস্ত বাঁধ ভেঙে গেল। সে চেয়ারে এলিয়ে পড়ল, সম্পূর্ণ অসহায়। পরদিন সকালে উজান যখন চোখ খুলল, তখন তার মাথা ফাটার মতো যন্ত্রণা। রফিক তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিল। দরজা খুলেই সে দেখল আমেনা বেগম ড্রয়িং রুমে বসে আছেন। তার পাশে একজন মধ্যবয়সী মহিলা এবং তার সাথে আসা একটি মেয়ে। মেয়েটির সাজ পোশাকে আভিজাত্য স্পষ্ট। উজান ওঠ, ভালো করে মুখ ধুয়ে আয়। দেখ, তোর জন্য কত ভালো মেয়ে এসেছে। এই দেখ, মেয়েটির নাম মীরা, বয়স তো মাত্র 23, খুব ভালো পরিবারের মেয়ে। উজান তখনও নেশার ঘোর কাটিয়ে উঠতে পারেনি। তার মস্তিষ্ক কাজ করছিল না। সে তার মায়ের এই আকস্মিক তৎপরতা দেখে হতবাক হয়ে গেল। মা, কি হচ্ছে এসব? আমি তো ঠিক নই। উজানকে ধাক্কা দিয়ে। চুপ কর, তুই সুস্থ আসিস। ঈশা চলে গেছে, এবার নতুন করে শুরু কর। তোর বাবা হওয়ার শখটা পূরণ করতেই হবে। এই দেখ মীরা, আমার ছেলে একটু অসুস্থ বোধ করেছে, কাল রাতে বেশি কাজ করেছিল। মীরা এবং তার মা উজানের দিকে সহানুভূতিতে তাকালো, কিন্তু আমেনা বেগমের মুখে ছিল বিজয়ের হাসি। উজান জানে তার শরীর এবং মন কোনোটিই প্রস্তুত নয় এই নতুন নাটক করার জন্য, কিন্তু মায়ের প্রবল ইচ্ছার সামনে সে যেন সম্পূর্ণ পরাজিত। ধীরে ধীরে আমি পারবো না মা। কঠিন গলায়, পারবি, তোকে পারতেই হবে। ঘটক তো মেয়ে দেখে এসে কালই তোর আগত হবে। আমেনা বেগমের এই চূড়ান্ত সিদ্ধান্ত উজানের অন্তরে শেষ আঘাত হানল। ঈশার প্রতি তার ভালোবাসা এবং নিজের অক্ষমতার যন্ত্রণা সব মিলে তাকে নিঃস্ব করে দিল। মীরাকে দেখে তার মনে পড়ল ঈশা কত শান্ত ছিল, কত ধৈর্য ধরেছিল। আহসান ঈশাকে নিয়ে যখন বাড়িতে ফিরল, তখন দুপুর গড়িয়ে বিকেল। ঈশার মা শরীফা খাতুন এবং বাবা আজমল সাহেব দরজায় ঈশাকে দেখে স্তম্ভিত হয়ে গেলেন। ঈশার ফোলা চোখ আর বিষণ্ণ মুখ দেখে শরীফা খাতুনের বুক কেঁপে উঠল।
ব্যাকুল হয়ে। ঈশা, তুই? কি হয়েছে মা? তো এইভাবে এলি কেন? উজান কই? ঈশা কোনো কথা বলতে পারল না, শুধু তার মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে কেঁদে উঠল। আহসানের দিকে তাকিয়ে। আহসান, কি হয়েছে বাবা? জামাই কেন আসেনি? তুই ওকে জোর করে নিয়ে এলি নাকি? শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে। বাবা জোর করে আনেনি। ওদের বাড়ি থেকে আমেনা, মাহিমা আমার বোনকে এমনভাবে অপমান করেছেন আর এমন এমন কথা বলেছেন যে ঈশার সেখানে থাকা অসম্ভব ছিল। মাসিমা ঈশাকে অপয়া বলেছেন, অভিশাপ বলেছেন, আর উজানের দ্বিতীয় বিয়ের জন্য মেয়ে দেখছেন। কান্নায় ভেঙে পড়ে। হায় খোদা, আমার মেয়ের কপালে এই ছিল? 4টা বছর নীরবে সব সহ্য করেছে। আহসানের দিকে তাকিয়ে। কিন্তু উজান, সে কিছু বলল না। সে তো ভালো ছেলে। উজান আসলে ভেঙে পড়েছেন বাবা। সে তার মায়ের কাছে সত্যিটা প্রমাণ করতে পারেনি। সমস্যা উজানের, ঈশানও নয়। কিন্তু আমেনা, মাসিমা বিশ্বাস করতে চায় না। আর উনি উজানকে দিয়ে জোর করে কালী ঘটক দিয়ে মেয়ে দেখানো শুরু করেছে। তাই আমি আর দেরি করিনি। আমি ঈশাকে ওই বাড়িতে আর এক মুহূর্ত থাকতে দেইনি। ঈশা কাঁদতে কাঁদতে মায়ের হাত ছাড়িয়ে উঠে দাঁড়ালো, আবেগ আপ্লুত কণ্ঠে। আমি আমি এক্ষুনি ফিরে যাব। আমার একটা ভুল হয়েছে। আমি চাবিটা আনতে ভুলে গেছি। বিস্মিত হয়ে। কি বলছিস তুই? যাবি? কেন যাবি? ওই অপমানের পরেও? চোখে জল কিন্তু কণ্ঠে জেদ। না মা, আমি ঘরে থাকতে যেতে চাই না। কিন্তু আমার ব্যাগটা, আমার কিছু দরকারি কাগজপত্র আর আমার আলমারির চাবিটা আনতে ভুলে গেছি। আমার সব সঞ্চয়ের কাগজপত্র ওই আলমারিতে আছে। ওটা না নিয়ে এলে আমার চলবে না। যাবি? কি বলছিস? এক্ষুনি যাবি? আর কোনোদিন না ফিরলেও যেতে পারিস। ঈশা, ঠান্ডা হ মা। মাথা খাটা। এক্ষুনি ওই বাড়িতে যাওয়া ঠিক হবে না। তোর শ্বশুরবাড়ি মানে এখন তোর শ্বশুর, এখন তোর শাশুড়ি আর তোর উপর যে কে বসা রাখ। মিনতি করে। বাবা, তুমি বুঝছো না? ওই আলমারিতে যা আছে সেটা আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। আমি না গেলে কেউ দেবে না। আর আমেনা মা আমাকে তো আর ঢুকতেই দেবেন না। আমি কিছু বুঝতে পারছি না। এসব কি বলছিস তুই? তুই আর ওই বাড়িতে কেন যাবি? আমি যেতে দেব না। শক্ত হয়ে। ঈশা, আমি তোকে নিয়ে যাব না। আজই তো উজানের জন্য নতুন মেয়ে দেখতে এসেছে। এ মুহূর্তে তোর সেখানে যাওয়া মানে আরো বড় অপমান। যাবি, আমি ফোন করে উজানের থেকে চেয়ে নেব। আহসানকে অনুরোধ করে। না ভাই, উজানের সাথে মার সম্পর্ক এমনিতেই খারাপ। তুমি ফোন করলে তিনি আরও খারাপ ব্যবহার করবেন। বিশ্বাস করো, আমার এখনই যাওয়া দরকার। আমি শুধু চাবিটা নিয়ে চলে আসব। দীর্ঘশ্বাস ফেলে। আহ, কি এক ঝামেলায় পড়লি মা। ঠিক আছে, তুই যা, কিন্তু একা যাবি না। এহসান তোর সাথে যাবে। আর 10 মিনিটের বেশি ওখানে থাকবি না। কোনো কথা বলার দরকার নেই। শুধু তোর চাবি আর দরকারি জিনিসটা নিয়ে চলে আসবি। মনে রাখিস, আত্মসম্মানের চেয়ে দামি কিছু নেই। বাবার অনুমতি পেয়ে ঈশা দ্রুত তৈরি হলো। তার চোখ এখনো ভেজা, কিন্তু তার ভেতরের এক দৃঢ়তা তাকে এই চরম অপমানের মুখেও শ্বশুরালয়ের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। তার দরকারি কাগজপত্র আর আলমারির চাবি, সে জানে এর পেছনে তার গভীর এক উদ্দেশ্য লুকিয়ে আছে। ঈশা ও আহসান যখন উজানের বাড়ির দরজায় পৌঁছল, তখন বাড়ির ভেতরের বাতাস ভারী হয়েছিল। আহসান দরজায় টোকা দিতেই কাজের মেয়েটি দরজা খুলে দিল। ঈশা এক মুহূর্তেও দেরি না করে ভেতরে পা রাখল। ড্রয়িং রুমে পা রাখতেই ঈশা থমকে গেল। আমেনা বেগম সোফায় বসে আছেন, পাশে ঘটক করিম সাহেব, আর নতুন পাত্রী মীরা ও তার মা। ঘর জুড়ে নতুন অতিথিদের জন্য তৈরি হওয়া একটি সাজানো পরিবেশ। ঈশাকে দেখা মাত্রই সেই পরিবেশের ছন্দপতন হল। তীক্ষ্ণ স্বরে। কি মতলব এসেছিস? আবার বুঝি নাটক করতে এসেছিস? তোমার তো এই ঘরে কোনো অধিকার নেই। আমিনা বেগমের কণ্ঠস্বর এমন কঠিন ছিল যেন তা বুলেট হয়ে ঈশার বুকে বিঁধল। মীরা ও তার মা উৎসুক দৃষ্টিতে ঈশাকে দেখছিলেন। শান্ত কিন্তু দৃঢ় গলায়। মাহিমা, আমরা কোনো ঝামেলা করতে আসিনি। ঈশা শুধু তার আলমারির চাবি আর দরকারি কাগজপত্র নিতে এসেছে। 10 মিনিটের মধ্যে আমরা চলে যাব। হাসি মুখে মীরার দিকে তাকিয়ে। দরকারি কাগজপত্র? এখন তো এই ঘরে নতুন লোক এসেছে, তোমার সব দরকারি জিনিসপত্র তো সে দেবে। ঈশা, তোমার এই ঘরে কোনো জিনিসপত্র দরকার নেই। তুমি এ বাড়ির আবর্জনা। অপমান সহ্য করতে না পেরে ঈশার চোখ আবার জলে ভরে উঠল। ঠিক তখনই বারান্দার করিডোরে উজানের অগোঠালো মূর্তিটা দেখা গেল।
তার চোখ লাল, মুখ ফোলা। সে যেন রাতে ভালো করে ঘুমায়নি। ঈশাকে দেখে উজান এগিয়ে আসতে চাইল, কিন্তু আমেনা বেগমের উপস্থিতিতে থমকে গেল। ঈশা, চিৎকার করে, উজান, তুমি তোমার ঘরে যাও। এদের সাথে কোনো কথা বলার দরকার নেই। তোমার জন্য যে নতুন জীবন অপেক্ষা করছে সেদিকে মনোযোগ দাও। উজান মাথা নিচু করল। সে ঈশার চোখের দিকে তাকাতে পারছিল না। ঈশার কাছে এই দৃশ্যটা ছিল এক নীরব বিশ্বাসঘাতকতা। সে বুঝল উজান মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছে যে তার প্রতিবাদ করার ক্ষমতা নেই। আমিনা বেগমকে উপেক্ষা করে আহাসানের দিকে তাকিয়ে, ভাই চল আমার ঘরে। ঈশা দ্রুত নিজের ঘরের দিকে পা বাড়াল। আমিনা বেগম তাকে আটকাতে চাইলেন না, কারণ ঈশা 10 মিনিটের মধ্যে চলে যাবে এই কথাটাই তিনি বিশ্বাস করলেন। ঈশা যখন নিজের ঘরে ঢুকল তখন তার মনটা কেঁপে উঠল। এই ঘর তার আর উজানের ভালোবাসার সাক্ষী। সে দ্রুত আলমারি খুলে ভেতরের লকার থেকে কাগজপত্র ও সঞ্চয়ের সব নথি বের করল। এরপর সে হাতড়ে আলমারির চাবিটা খুঁজে নিল। চাবিটা তার কাছে কেবল একটি ধাতব টুকরো ছিল না, এটি ছিল তার নিজের ভবিষ্যতের একমাত্র হাতিয়ার। প্রয়োজনীয় জিনিস ব্যাগে ভরে ঈশা যখন ড্রয়িং রুমে ফিরে এলো তখন করিম সাহেব মীরাকে উজানের গুণের বর্ণনা দিচ্ছিলেন। ঈশা কাউকে কিছু না বলে দরজার দিকে এগিয়ে গেল, বিদ্রূপের সুরে। চাবি তো পেলে, এবার খুশি হয়ে যাও, আর কোনোদিন এ বাড়িতে ভুল করে পা রাখবে না। ঈশা দরজার কাছে গিয়ে একবার থামল। সে সরাসরি উজানের চোখের দিকে তাকাল। উজানের চোখে ছিল গভীর বেদনা আর অসহায়ত্বের ছাপ। ঈশা তার সেই নীরব যন্ত্রণা দেখেও কিছু বলল না। মীরা এবং আমেনা বেগমকে শুনিয়ে, আসবো না মা, কিন্তু আমার প্রাপ্য বুঝে নিলাম। ঈশা দৃঢ় পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। আহাসান তার পিছু পিছু গেল। দরজা বন্ধ হওয়ার শব্দে আমেনা বেগমের মুখে হাসি ফুটল। তিনি ভাবলেন বিপদ কেটে গেল, কিন্তু উজান তখনও সেই শূন্য দরজার দিকে তাকিয়েছিল। সে বুঝতে পারছিল না যে ঈশা শুধু চাবি নয়, তার জীবন থেকে একটা বিশাল গোপন সত্য নিয়ে গেল। আমিনা বেগমের কারাহুড়ো আর জেদের কাছে উজান আত্মসমর্পণ করল। ঈশা চলে যাওয়ার পর উজানের প্রতিবাদ করার শক্তিটুকুও ছিল না। মা তাকে কোনো প্রশ্ন করার সুযোগ দেননি। ঘটকের কথায় দ্রুত আকদ অনুষ্ঠানের আয়োজন করা হলো। উজান ছিল এক নীরব সাক্ষী মাত্র, যেন তার শরীরে প্রাণ নেই। তার মনের গভীরে বাজছিল ঈশার চলে যাওয়ার শব্দ, আর তার হাতে চেপে রাখা সেই চাবিটার রহস্য। ঈশা যে চাবিটি নিয়ে গিয়েছিল তার মূল্য আমেনা বেগম বা উজান কেউই তখন বুঝতে পারছিলেন না। তারা তখন ব্যস্ত ছিলেন বিয়ের আনুষ্ঠানিকতা আর সামাজিকতার মুখোশ পরে। সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে উজান ও মীরার বিয়ে সম্পন্ন হল। মীরা ঘরে এলো উজানের দ্বিতীয় স্ত্রী হিসেবে। আমেনা বেগম স্বস্তির নিঃশ্বাস ফেললেন। বংশের বাতি জ্বালার আশা ফিরে পেয়েছেন তিনি। পরের দিন সকালে মীরার কপালে হাত বুলিয়ে, মা, তুমি আমার উজানের জীবনে আলো নিয়ে এলে। আমি জানি তুমি আমার নাতি নাতি মুখ দেখাতে পারবে। যাও উজান, উজানের জন্য নাস্তা নিয়ে যাও। মীরা খুশি মনে রান্নাঘরের দিকে গেল। উজানের মনে তখন ঈশার স্মৃতি। সে চোখ বন্ধ করে নিজেকে এই নতুন বাস্তবতায় মানিয়ে নেওয়ার চেষ্টা করছিল। ঠিক তখনই কলিং বেল বাজল। কাজের মেয়েটি দরজা খুলতেই দেখল একজন লোক একটি খাকি রঙের খাম হাতে দাঁড়িয়ে আছে। লোকটিকে আমেনা বেগম ঘরে আসার জন্য বললেন। কি ব্যাপার, কি চিঠি? উজানের অফিস থেকে নাকি? লোকটি বিনয়ের সাথে বলল যে এটি উজানের নামে একটি আইনি নোটিশ। সে আমেনা বেগমের হাতে খামটি ধরিয়ে দিয়ে সই করিয়ে দ্রুত চলে গেল। খামটি উজানের হাতে দিয়ে, কিসের নোটিশ রে বাপ? ঈশার দিক থেকে কোনো ঝামেলা নয় তো? উজান কাঁপতে কাঁপতে খামটি খুলল। ভেতরে ভাঁজ করা একটি কাগজ। চোখ বলিয়ে নিতেই উজানের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। আমেনা বেগম তার পরিবর্তন দেখে উৎকণ্ঠিত হলেন। কি হয়েছে? কি লেখা আছে এতে? কঠিন স্বরে, মা, এটা ঈশার দিক থেকে এসেছে। বিজয়ীর হাসি হেসে, কিসের নোটিশ? ডিভোর্সের ফাইনাল পেপার, যাক বাঁচালি। দীর্ঘশ্বাস ফেলে, না মা, ডিভোর্সের নোটিশ নয়, স্থাবর সম্পত্তি হস্তান্তরের নোটিশ। চিৎকার করে, কি মানে কি তোর কথার? ধীরে ধীরে বলল, মনে আছে মা, যখন ডাক্তার প্রথম রিপোর্ট দিয়েছিলেন আমি তখন ঈশাকে বলেছিলাম যদি কখনো কিছু হয় আমি চাই না তুমি কষ্ট পাও। আমি তোমাকে না জানিয়ে আমাদের বিয়ের 2 বছর পর এই বাড়ির 70% অংশ
ঈশার নামে লিখে দিয়েছিলাম। চাবিটা তার আলমারির ভেতরে সিন্দুকের ছিল, যেখানে এই দলিলপত্রের আসল কপি রাখা ছিল। আমেনা বেগমের কানে যেন কেউ গরম সীসা ঢেলে দিল। তার সমস্ত শরীর ঠান্ডা হয়ে গেল। মিথ্যা, তুই মিথ্যা বলছিস। কেন করবি এমন? তুই তোর মায়ের মাথা খারাপ করে দিবি। আমি মিথ্যে বলছি না মা। ঈশা তার সেই সম্পত্তির অধিকারের দাবি নিয়ে আদালতে গেছে। সে চেয়েছে আমি আমার নতুন স্ত্রীকে নিয়ে এই ঘরে আসার আগেই যেন তার আইনি পদক্ষেপ নেওয়া হয়। ঠিক তখনই মীরা রান্নাঘর থেকে নাস্তা নিয়ে ড্রয়িং রুমে এলো। আমেনা বেগমের ফ্যাকাশে মুখ আর উজানের হাতে থাকা আইনি নোটিশ দেখে সে থমকে গেল। উৎসুক হয়ে কি হয়েছে মা, এমন চুপ কেন? আর্তনাদ করে, ঈশা, ঈশা আমার ছেলেকে পথে বসিয়ে গেল। আমার বাড়ি, আমাদের ভিটে। মীরা হতভম্ব হয়ে উজানের দিকে তাকালো। উজান তখন নতুন স্ত্রীকে দেখছিল আর ভাবছিল যে মেয়েকে সে সন্তান দিতে পারবে না তার জন্য কি ভয়ানক পরিণতি অপেক্ষা করছে এই দখল হওয়া বাড়িতে। আমিনা বেগমের মুখের সমস্ত হাসি নিমেষে উধাও হলো। তার চোখে তখন নাতি নাতনির স্বপ্ন নয়, বরং বাস্তুচ্যুত হওয়ার ভয়। আর উজানের জীবনের এই নতুন পর্ব শুরু হলো এক আইনি লড়াই আর গভীর অনুশোচনার মধ্য দিয়ে। পরবর্তী পর্বে কি উজানের মা তার ভুল বুঝতে পারবেন, নাকি ঈশার বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রস্তুতি নেবেন? আইনি নোটিশটি পড়ার পর আমেনা বেগমের সমস্ত ঔদ্ধত্য যেন মুহূর্তেই ভেঙে পড়ল। তার চোখে এখন নাতি নাতনির স্বপ্ন নয়, বরং বাস্তুচ্যুত হওয়ার ভয়। উজান তখনও পাথরের মতো দাঁড়িয়ে, মীরার হাতে নাস্তার প্লেট। সে থমকে দাঁড়িয়ে আমেনা বেগম আর উজানের কথাগুলো শুনছিল, বিস্মিত হয়ে। কি বলছো মাসিমা? এ বাড়ির 70% ঈশা ভাবির নামে? হ্যাঁ গো মা, ওই অবেয়া মেয়েটা আমার ছেলেকে দিয়ে জোর করে সব লিখিয়ে নিয়েছে। আমার সর্বনাশ করে গেল। আমিনা বেগম তখন মীরা বা উজানের অক্ষমতা নিয়ে কিছুই ভাবছেন না। তার সমস্ত চিন্তা এখন বাড়ির সম্পত্তি নিয়ে। মীরা উজানের দিকে তাকালো, তার মনে নানা প্রশ্ন। উজানের দিকে কঠোর চোখে তাকিয়ে, আপনি কেন এমন করলেন? কেন আপনার প্রথম স্ত্রীর নামে এত সম্পত্তি লিখলেন? ক্লান্ত ও হতাশ স্বরে। আমি চেয়েছিলাম ঈশা সুরক্ষিত থাকুক। আমি জানতাম আমার অক্ষমতা জানার পর হয়তো মা তাকে সম্মান দেবেন না। অক্ষমতা? কিসের অক্ষমতা? আপনি কি বলছেন? আমিনা বেগম এবার পরিস্থিতি সামাল দিতে চাইলেন। তিনি মীরাকে শান্ত করার চেষ্টা করলেন। না মা, মীরা, তুমি এসব শোনো না। ও যেন নেশা করেছিল, ওর মাথা ঠিক নেই। সব ঈশার মিথ্যে নাটক। আমিনা বেগমের কথা অগ্রাহ্য করে, নাটক? মাসিমা, আপনি কাল সকালে আমাকে ফোন করে দ্রুত বিয়ে দিতে চাইলেন কেন? ঘটক সাহেবকে মিথ্যা বললেন কেন? মীরা আর নিজেকে ধরে রাখতে পারল না। সে বুঝে গেল এই পরিবার তাকে সন্তান জন্ম দেওয়ার যন্ত্র হিসেবে এনেছে, আর তার স্বামী নিজেও অক্ষম। সবচেয়ে বড় কথা, এই বাড়িতে তার কোনো স্থায়িত্ব নেই। আপনি অক্ষম? আর আপনি কেন আমাকে বিয়ে করলেন? আমাকে কেন অন্ধকারে রাখলেন? শুধু আমাকে দিয়ে আপনাদের বংশের বাতি জ্বালানোর মিথ্যা চেষ্টা করতে? মিনতি করে, মীরা প্লিজ আমাকে বিশ্বাস করো। আমি তোমাকে সত্যিটা বলতে চেয়েছিলাম। মা আমাকে। উজানের কথা থামিয়ে দিয়ে, আপনি আমার জীবন নিয়ে খেলা করলেন। আর এই মহিলা, আপনি একজন মা হয়ে নিজের ছেলের সমস্যা ঢাকতে আরেকটা মেয়ে জীবন নষ্ট করতে চাইলেন। মীরার মা তখন ছুটে এলেন। তিনিও মেয়ের কথা শুনে হতভম্ব। কি বললেন আপনি? আপনার ছেলে বাবা হতে পারে না, আর আপনি আমার মেয়েকে কেন এই ঘরে আনলেন? কান্নায় ভেঙে পড়ে। বিশ্বাস করুন, আমি জানতাম না। ওই দুষ্ট মেয়েটা সব মিথ্যা বলেছিল। মীরা আর এক মুহূর্ত নয়, এই মীরা আর এক মুহূর্তও নয়। এই প্রতারকদের ঘরে থাকা যাবে না। তোমার সব জিনিসপত্র গোছাও, চলো। মীরা দেরি করল না। সে দ্রুত নিজের ঘরে গেল এবং লাগেজ গুছিয়ে আনল। উজানের দিকে একবারও না তাকিয়ে সে তার মায়ের হাত ধরল, চলে যাওয়ার সময় আমেনা বেগমকে শুনিয়ে। আমি কোনো অপয়া নই মা, কিন্তু আপনার মতো শাশুড়ির ঘরে থাকা কোনো মেয়ের পক্ষেই সম্ভব নয়। আপনি যে মিথ্যা দিয়ে এই বিয়ে সাজিয়েছেন, তার পরিণতি এর চেয়েও ভালো হতেই পারে না। মীরা তার মাকে নিয়ে দ্রুত বেরিয়ে গেল। ড্রয়িং রুমটা আবার শূন্য হয়ে গেল। আমেনা বেগম তখন মেঝেতে বসে কাঁদতে শুরু করলেন। একদিকে সম্পত্তির ভয়, অন্যদিকে দ্বিতীয় বিয়ে ভেঙে যাওয়ার অপমান। উজান নির্বাক দাঁড়িয়েছিল।
তার চোখের সামনে তার জীবনটা একটার পর একটা ভুল সিদ্ধান্তের কারণে ভেঙে যেতে দেখল। নিঃশব্দে, সব শেষ হয়ে গেল মা। মাথা তুলে। না, সব শেষ হয়নি। আমি ওই ঈশাকে দেখে নেব। আমার বাড়ি আমি কোনো অপয়ের হাতে যেতে দেব না। উজানের মা তখনও নিজের ভুল বুঝতে পারলেন না। তার সমস্ত রাগ গিয়ে পড়ল ঈশার ওপর, যে এখন আইনিভাবে এই বাড়ির একজন অংশীদার। মীরা চলে যাওয়ার পর আমেনা বেগমের ক্রোধ শতগুণ বেড়ে গেল। সম্পত্তির ভয় তাকে এতটাই গ্রাস করল যে তিনি ঈশার বিরুদ্ধে আইনি লড়াইয়ের সিদ্ধান্ত নিলেন। উজানের অক্ষমতা কিংবা মীরাকে ঠকানোর জন্য তার কোনো অনুশোচনা হল না। তার সমস্ত রাগ গিয়ে পড়ল ঈশার ওপর, যাকে তিনি সব সমস্যার মূল ভাবছিলেন। উজানের হাত ধরে, চল, এখনই চল, আমরা ঈশার বাড়িতে যাব। আমি আমার ছেলের বউয়ের কাছে হাত জোর করব না। আমি তাকে বোঝাবো যে এই বাড়ি তার নয়। ক্লান্ত কণ্ঠে, মা, ঈশা তো এখন আইনগতভাবে এই বাড়ির অংশীদার। তুমি গিয়ে কি বলবে? আমি বলবো এই দলিল বাতিল করতে, নাহলে আমি সব প্রকাশ করে দেব। সবাই জানুক তার ছেলের বউ কেন বাড়ি থেকে পালিয়েছে। তোর অক্ষমতার কথা জেনেও সে যেন সাহস না পায় আমার ভিটে কেড়ে নিতে। উজানের প্রতিবাদ ধোপে টিকল না। আমেনা বেগমের জেদের কাছে সে আবারও হার মানল। উজান তখন এক চালকবিহীন গাড়ির মতো মায়ের নির্দেশে চলছে। দুপুরের পর উজান ও আমেনা বেগম ঈশার বাবা আজমল সাহেবের বাড়িতে পৌঁছলেন। আহসান দরজা খুলল। উজানের মাকে দেখে সে অবাক হল। আপনারা কি মনে করে এসেছেন? আহসানকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকে, আমি তোমার বোনকে দেখতে এসেছি। আমার ছেলের বউকে দেখবে না? ঈশা কোথায়? শরীফা খাতুন আর আজমল সাহেব ভেতরের ঘরে ছিলেন। তারা আমেনা বেগমের প্রবেশে অস্বস্তি বোধ করলেন। ঈশা বারান্দায় বসে বই পড়ছিল। সে উঠে এসে দাঁড়াল, কাঠিন্য বজায় রেখে। আসুন আপা, বলুন কি চান? চোখে আগুন নিয়ে, আমি সেই তোমার মেয়ে আমার ছেলের নামে লেখা বাড়ির দলিল বাতিল করুক, এখনই, এই মুহূর্তে। নইলে আমি তার বিরুদ্ধে আদালতে যাব। ঈশার পরিবার এমন কিছুর জন্য প্রস্তুত ছিল না। তারা ভেবেছিল হয়তো আমেনা বেগম অনুতপ্ত হয়ে এসেছেন। বিয়ান, আপনি এই অপমানের পরও আমাদের বাড়িতে এসে হুমকি দিচ্ছেন? আপনার তো ক্ষমা চাওয়া উচিত ছিল। হাতে ধরা থাকা নোটিশ দেখিয়ে, ক্ষমা? এই নোটিশ দিয়েছে সে। আমার ছেলেকে পথে বসাতে চাইছে। আমি সব জানি। সে তো আমার ছেলের অক্ষমতার সুযোগ নিয়েছে। শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে, আমি আপনার ছেলের অক্ষমতার সুযোগ নেইনি মা। আমি আমার নিরাপত্তা চেয়েছিলাম। 4 বছর ধরে আপনি আমাকে যে মানসিক যন্ত্রণা দিয়েছেন, তাতে আমি এই অধিকার অর্জন করেছি। কিসের নিরাপত্তা? আমার ছেলেকে বিয়ে করার আগে কি তোমার বাবা মা আমাদের বলেছিল যে তোমার বয়স বেশি? কেন তারা সত্যিটা লুকালো? আজমল সাহেব এবার আর চুপ থাকতে পারলেন না। গম্ভীর গলায়, আপা, আপনি আমাদের মিথ্যুক বলেছেন। এই কথা শুনে নিন। আপনার ছেলে উজানের ডাক্তার যখন প্রথম দেখে বললেন দুজনেরই শারীরিক সমস্যা থাকতে পারে, তখন আমরা চুপ করেছিলাম। আপনারাই বারবার ঈশাকে দোষ দিচ্ছিলেন। আমার মেয়েকে বাঁচাতে আমিও তখন বয়সের বিষয়টা চেপে গিয়েছিলাম, মাথা নিচু করে। মা, বাবা ঠিক বলছেন। আমি চাইনি তুমি জানো। আমেনা বেগমের মুখটা বিবর্ণ হয়ে গেল। তিনি কেবল ক্রোধে কাঁপতে লাগলেন। ঈশার দিকে আঙুল তুলে, তুই মিথ্যাবাদী, সব মিথ্যাধর। আমি আদালতে প্রমাণ করব যে তুই আমার ছেলের দুর্বলতার সুযোগ নিয়েছিস। তুই আমার ভিটে কেড়ে নিতে পারবি না। কণ্ঠস্বরে কোনো জড়তা নেই। আদালতে প্রমাণ হবে মা। আমি প্রমাণ করব যে আমি আমার নিরাপত্তা নিশ্চিত করতে চেয়েছিলাম। আর হ্যাঁ, আপনাকে আরও একটা কথা বলি। আপনার ছেলে আমাকে বলেছিল যদি তার দ্বিতীয় বিয়ে হয় তবে সে যেন অন্তত সেই নারীকে বলতে পারে যে এই বাড়ি তার নয়। ও যে নিজেই আমাকে এই দলিল আর চাবিটা নিতে বলেছিল, যেন সে কাউকে ঠকাতে না পারে। ঈশার এই কথায় উজান চোখ তুলে তাকালো। তার চোখে ছিল এক গভীর কৃতজ্ঞতা। আমেনা বেগম তখন সম্পূর্ণরূপে স্তব্ধ। তার ছেলেরাই তাকে এই কঠিন সত্যের মুখে দাঁড় করালো। তিনি তার ছেলেকে বিয়ে করতে বাধ্য করেছেন, আর সেই ছেলেই তার বিরুদ্ধে গিয়ে ঈশাকে সম্পত্তির অংশ দিয়েছে। অবিশ্বাস নিয়ে, উজান, তুই 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 আমার বিরুদ্ধে যাবি? ধীরে ধীরে, আমি তোমার বিরুদ্ধে নই মা। আমি শুধু আর কাউকে ঠকাতে চাই না। তুমি আমাকে যে ভুল পথে ঠেলে দিয়েছিলে তার প্রায়শ্চিত্ত করতে চাই। আমেনা বেগম আর এক মুহূর্তও সেখানে দাঁড়াতে পারলেন না। তিনি কোনো উত্তর না দিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলেন। উজানও নিরুপায় হয়ে তার পিছু নিল। তারা ফিরে গেল তাদের সেই বাড়ির দিকে, যার সিংহভাগ অধিকার এখন ঈশার নামে।
আমেনা বেগমকে নিয়ে উজান যখন ফিরে গেল তখন তাদের পারিবারিক জীবন এক অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়াল। আইনি নোটিশ আর ঈশার দৃঢ়তা আমেনা বেগমের সমস্ত অহংকার ভেঙে দিয়েছে। যদিও তিনি এখনও নিজের ভুল স্বীকার করতে নারাজ, তবুও আদালতের মুখোমুখি হওয়ার ভয়ে তিনি আতঙ্কিত। দিন পেরিয়ে সপ্তাহ গড়াল। আমেনা বেগম ক্রমাগত উজানের উপর চাপ দিতে থাকলেন যেন সে ঈশার সাথে যোগাযোগ করে। তার ধারণা ঈশা কেবল রাগ করেই এই পদক্ষেপ নিয়েছে। উজানের দিকে তাকিয়ে, যা ঈশার কাছে যা, তাকে বোঝাতে হবে যে সে এই বাড়ি নিয়ে যেন মামলা না করে। আমি আর সহ্য করতে পারছি না, সব আমার মাথা ঘুরছে। ক্লান্ত স্বরে, ঈশা আর ফিরবে না মা। তুই কেন এমন বলছিস? একবার চেষ্টা করে দেখ, তোর বউ, সে কি তোর কথা শুনবে না? উজানের ভেতরে তখনও ঈশার প্রতি ভালোবাসা ছিল, কিন্তু সেই ভালোবাসা ছিল অপরাধ বোধে মোড়ানো। মায়ের কথা শুনে উজান এক বিকেলে ঈশার বাবার বাড়িতে গেল। আহসান তখন বাড়িতে ছিল না। উজান যখন কলিং বেল চাপল তখন শরীফা খাতুন দরজা খুললেন। শুষ্ক কণ্ঠে, কি মনে করে জামাই? আমি ঈশার সাথে দেখা করতে এসেছি। শরীফা খাতুন ঈশাকে ডেকে আনলেন। ঈশা ঘরে এলো। তার চোখে আর আগের মতো যন্ত্রণা বা ভয় ছিল না, ছিল এক শান্ত দৃঢ়তা। মিনতি করে, ঈশা, আমি জানি আমি অনেক ভুল করেছি। আমার মায়ের কথাগুলো আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে নিতে এসেছি, তুমি ফিরে চলো, মামলা তুলে নাও। শান্ত কিন্তু শীতল কণ্ঠে, উজান, আমি তোমার কাছে ক্ষমা চাইবার জন্য আসিনি, আর ফিরে যাওয়ার তো প্রশ্নই ওঠে না। কেন ঈশা, তুমি কি আমাকে ভালোবাসো না? ভালোবাসা ভালোবাসা ছিল বলেই 4 বছর ধরে আমি তোমার মায়ের সব অপমান সহ্য করেছি। ভালোবাসা ছিল বলেই তোমার অক্ষমতার কথা কাউকে বলিনি। কিন্তু তুমি কি করেছো? তুমি আমাকে আরেকজন নারীর কাছে ঠকাতে দেখলে। তোমার মায়ের কাছে তুমি একবারের জন্য আমাকে রক্ষা করতে পারোনি। আমি তোমাকে রক্ষা করতে চেয়েছিলাম, তাই তো এই বাড়ির অংশ। উজানের কথা শেষ করতে না দিয়ে, এই বাড়ির অংশ আমার জন্য কোনো উপহার ছিল না উজান, এটা ছিল তোমার অপরাধের প্রতিফলন। আমি এটা নিয়েছি আমার আত্মমর্যাদার মূল্য হিসাবে। এই দলিল আমাকে বুঝিয়েছে যে আমি কারোর দয়া বা ভালোবাসার উপর নির্ভর করে বাঁচতে বাধ্য নই। কিন্তু আমাদের বিয়েটা প্রথম দিনে শেষ হয়ে গেছিল, যেদিন তোমার মা আমাকে অপয়া বলেছিলেন আর তুমি নীরব ছিলে। আমি আর তোমার কাছে ফিরতে পারবো না। আমি একজন নতুন ঈশা, যে নিজের পথে চলতে শিখেছে। আমি এখন সম্পত্তির আইনি অধিকার নিয়ে বাঁচবো, কিন্তু তোমার স্ত্রী হিসেবে নয়। উজান ঈশার মুখের দিকে তাকালো। এই ঈশাকে সে চিনত না। এই ঈশার কণ্ঠে ছিল প্রত্যাখ্যানের দৃঢ়তা, যা উজানের সমস্ত আশা ভেঙে দিল। ব্যথিত স্বরে, ঈশা, তুমি কি ডিভোর্স চাও? দীর্ঘশ্বাস ফেলে, সেটা তুমি তোমার মায়ের সাথে আলোচনা করো। আমি এখন তোমার জন্য আর মানসিকভাবে প্রস্তুত নই। আমি আমার জীবন নতুন করে শুরু করতে চাই, যেখানে কোনো অপমানের ভয় থাকবে না, আর কোনো নারীর জীবনের মূল্য সন্তান জন্ম দেওয়ার ক্ষমতার উপর নির্ভর করবে না। উজান বুঝল ঈশা সত্যি বলছে। এই বন্ধনার জোড়া লাগবে না। সে আর কোনো কথা না বলে মাথা নিচু করে বেরিয়ে গেল। ঈশা দরজায় দাঁড়িয়ে উজানের চলে যাওয়া দেখল। তার চোখে জল ছিল না, ছিল এক মুক্তির আনন্দ। উজান যখন খালি হাতে বাড়ি ফিরল তখন আমেনা বেগম তার দিকে তাকিয়েছিলেন। উজানের বিধ্বস্ত চেহারা দেখেই তিনি সব বুঝে গেলেন। কাঁপা কণ্ঠে, কি বলল? মামলা তুলে নেবে বলছে? ধীরে ধীরে, না মা, সে আর ফিরবে না, আর মামলাটাও তুলবে না। সে তার নতুন পথে এগিয়ে গেছে। আমেনা বেগম দেয়ালে হেলান দিলেন। তার উচ্চাকাঙ্ক্ষা, তার অহংকার, তার সমস্ত ভুল ধারণা সবই তাকে করুণ পরিণতির দিকে ঠেলে দিল। তিনি তার ছেলেকে ভালোবাসার হাত থেকে বঞ্চিত করলেন, আর তার নিজের ভিটেমাটি হারাবার ভয় নিয়ে এখন তাকে দিন কাটাতে হবে। উজানের জীবনে এখন শুধুই নিঃসঙ্গতা আর অনুশোচনা, কারণ সে তার মাকে হারাতে পারেনি আর ঈশাকে ধরে রাখতে পারেনি। উজানের সাথে চূড়ান্ত প্রত্যাখ্যানের পর ঈশা তার বাবা মায়ের ঘরে ফিরল। তার মন এখন শান্ত, কিন্তু ভবিষ্যতের পথটা এখনও অস্পষ্ট। তবে তার চেহারায় আর বিষাদের ছাপ নেই, আছে এক মুক্তির আনন্দ। রাতের খাবার শেষে সবাই ড্রয়িং রুমে বসলেন। ঈশা, আহসান, শরীফা খাতুন আর আজমল সাহেব। পরিবেশটা তখন বেশ শান্ত। ঈশার মাথায় হাত বুলিয়ে, তুই ভালো করেছিস মা, তোর আত্মসম্মানের চেয়ে কিছু দামি নেই। হ্যাঁ মা, আমরা চাই না তুই আর কষ্ট পাস। এই বাড়ি তোরই, তুই যত খুশি থাক। তোর ভাই আছে, আমরা আছি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ ভাই। তোমরা পাশে ছিলে বলেই আমি শক্ত থাকতে পেরেছি, কিন্তু আমি এখানে আর থাকতে চাই না। আমি আর কারোর দয়া বা আশ্রয়ে থাকতে চাই না।
আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। আগ্রহী হয়ে। কি ভাবি? কি ভাবছিস ঈশা? আমি ঢাকা চলে যাব। ঈশার কথায় শরীফা খাতুন চমকে উঠলেন। ঢাকা? কেন মা? এত দূরে একা একা যাবি? হ্যাঁ মা, আমি আমার সব কাগজপত্র গুছিয়ে এনেছি। আমার হাতে কিছু সঞ্চয়ও আছে। আর তোমার তো মনে আছে, বিয়ের আগে আমি একটা সংস্থায় গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করতাম। আমি আবার সেই জগতে ফিরতে চাই। আমার মনে হয় স্বাবলম্বী হওয়াটাই এখন আমার আসল প্রতিশোধ। উজানের বাড়ির অংশীদারিত্ব আমি পেয়েছি আমার নিরাপত্তার জন্য, কিন্তু আমার পরিচয় হবে আমার কাজ দিয়ে। চিন্তিত হয়ে। চাকরির কি হবে? এত তাড়াতাড়ি পাবি? আমি কয়েকটা কোম্পানিতে ইমেল করে রেখেছি। ঢাকা শহরের মতো জায়গায় সুযোগের অভাব হবে না। আমি আগে যাই, একটা থাকার জায়গা করি, তারপর চাকরি খুঁজে নেব। তোর এই সাহসটা আমার সবচেয়ে ভালো লাগছে ঈশা। তুই তোর মনের জোরকে পুঁজি করে চল। হেসে বাবা মায়ের দিকে তাকিয়ে। বাবা মা, ঈশার সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত। ও একা যাচ্ছে না, আমি আছি। আমি প্রায় ঢাকা যাই ব্যবসার কাজে। আমি সব ব্যবস্থা করে দেব। একটা ভালো ম্যাচ বা হোটেলের ব্যবস্থা করে দিতে পারবো। সে তার নিজের জীবনের মনোযোগ দেবে, সেটাই এখন তার জন্য ভালো হবে। চোখ মুছে। ঠিক আছে মা, যদি তোর এটাই ইচ্ছে হয় তবে আমরা বাধা দেব না। তোর মঙ্গল হোক, কিন্তু নিজের খেয়াল রাখিস। ঈশাকে কাছে টেনে। আমার মেয়ে কখনো দুর্বল ছিল না, আমি জানি। তুই ঠিকই সফল হবি। জামা, নিজের জীবনটা নিজের মতো করে গুছিয়ে নে। ঈশা মাথা নেড়ে সম্মতি জানালো। সেই রাতেই ঈশার পরিবারের সিদ্ধান্ত হলো ঈশা তার নতুন জীবনের সূচনা করতে চলেছে। তার চোখে ছিল এক নতুন দীপ্তি। এখন সে শুধু উজানের প্রাক্তন স্ত্রী নয়, সে এক স্বাধীন নারী, যে তার ভবিষ্যতের নির্মাতা। পরদিন সকালে আহসানের সহায়তায় ঈশা ঢাকা শহরের উদ্দেশ্যে রওনা হলো। সে পিছনে ফেলে গেল এক তিক্ত সম্পর্ক, এক ভুল শাশুড়ির অহংকার, আর এক অসহায় স্বামীর অনুতাপ। ঈশার গন্তব্য শুধু ঢাকা নয়, তার গন্তব্য আত্মনির্ভরতা। ঈশা যখন ঢাকা শহরে পৌঁছল তখন সে একা, কিন্তু তার মনে ছিল এক দৃঢ় প্রতিজ্ঞা। আহসানের দেওয়া ঠিকানা অনুযায়ী একটি মেয়েদের হোস্টেলে উঠল সে। পরের দিন থেকেই শুরু হলো তার চাকরির খোঁজ। গ্রাফিক্স ডিজাইনার হিসেবে তার আগের অভিজ্ঞতা ছিল, আর ছিল মেধা। এক সপ্তাহের মধ্যে ঈশা একটি বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে ইন্টারভিউ দেয়। কোম্পানিটির নাম আরাশ গ্রুপ। এটি দেশের অন্যতম বড় ব্যবসা প্রতিষ্ঠান, যার প্রধান আরাশ খান। আরাশ খান একজন তরুণ, সফল এবং অত্যন্ত প্রতিভাবান ব্যবসায়ী হিসেবে পরিচিত। ঈশা সেই কোম্পানিতে গ্রাফিক্স ডিজাইনার পদে চাকরি পেল। তার কাজ আর সৃজনশীলতা দ্রুত সবার নজর কাড়ল। বিশেষ করে আরাশ খান নিজে ঈশার কাজে মুগ্ধ হলেন। তার শান্ত স্বভাব, কাজের প্রতি একাগ্রতা এবং নিজের ব্যক্তিগত কষ্টের ছাপ তার মুখে থাকা সত্ত্বেও সে যে ধৈর্য ধরে এগিয়ে চলছে, এই সব কিছু আরাশ খানকে আকৃষ্ট করল। প্রায় মাস 6 কেটে গেল। ঈশা তখন তার কাজে পুরোপুরি থিতু হয়েছে। এরই মধ্যে উজানের সাথে তার ডিভোর্স প্রক্রিয়া শুরু হয়েছে। উজানের বাড়ির সম্পত্তি নিয়ে মামলা এখনও চলছে, তবে ঈশার দৃঢ় অবস্থানের কারণে আমেনা বেগমের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে। অফিসের মিটিংগুলোতে আরাশ খান প্রায়ই ঈশার সাথে কথা বলতেন। প্রথমে তা ছিল কেবল কাজের আলোচনা, কিন্তু ধীরে ধীরে সেই আলোচনা ব্যক্তিগত পরিসরে চলে আসতে লাগল। আরাশ ঈশার অতীত সম্পর্কে কিছুটা জেনেছিলেন, কিন্তু কখনো সরাসরি কিছু জিজ্ঞেস করেননি। এক সন্ধ্যায় অফিসের ছাদে, ঈশা, আপনার কাজ সত্যিই অসাধারণ। আপনার ডিজাইনগুলোতে এক ধরনের গভীরতা আছে, যা সচরাচর দেখা যায় না। বিনয়ের সাথে, ধন্যবাদ স্যার, আমি আমার সবটা দিয়ে কাজ করার চেষ্টা করি। আমি বুঝতে পারি, আপনার চোখ দেখলে বোঝা যায় আপনি অনেক কিছুর মধ্যে দিয়ে এসেছেন। তবে আমি একটা জিনিস লক্ষ্য করি, আপনার চোখে সবসময় একটা জেদ থাকে। স্মিত হেসে, জেদ হয়তো নয় স্যার, এটা বাঁচার চেষ্টা। আমি আমার পরিচয় দিয়ে বাঁচতে চাই। আরাশ খান ঈশার এই উত্তরে আরও মুগ্ধ হলেন। একজন নারী যার জীবনে এত ঝড় গেছে, সে নিজেকে গুটিয়ে না নিয়ে বরং এগিয়ে যাওয়ার সাহস দেখাচ্ছে। আরাশ খান নিজেও জীবনে অনেক উত্থান পতনের সম্মুখীন হয়েছেন। ঈশার ভেতরের এই লড়াইটা তার ভালো লাগলো। আরাশ খানের হৃদয়ে কখন যে ঈশার প্রতি এক বিশেষ অনুভূতি জন্ম নিতে শুরু করল, তা তিনি নিজেও বুঝতে পারলেন না। তিনি বুঝতে পারলেন তিনি ঈশাকে ভালোবাসতে শুরু করেছেন। এটা কোনো ক্ষণস্থায়ী আকর্ষণ ছিল না, ছিল ঈশার প্রতি তার গভীর শ্রদ্ধা ও নির্ভরতার ফল। নিজের সহকারীকে, ঈশার কাজের ফাইলগুলো
আমার কাছে নিয়ে আসুন। আমি ওর সাথে কিছু ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আরাশ খান ধীরে ধীরে ঈশার কাছে তার মনের কথা জানাতে চাইলেন। তিনি বুঝতে পারলেন ঈশার জীবন কঠিন হলেও সে নিজের পায়ে দাঁড়াতে শিখেছে। আরাশ এই কঠিন সময়ে তার পাশে থাকতে চান। অন্যদিকে ঈশা তখনও নিজের অতীত থেকে বেরোতে পারেনি, তবে আরাশ খানের সম্মান ও মনোযোগ তার কাছে খুব মূল্যবান মনে হতো। আরাশ তার জীবনে এক শান্তির ছায়া নিয়ে এসেছে, যা সে এতদিন পায়নি। ঈশার জীবনে যখন আরাশ খানের নিরাবেগ ভালোবাসার ছোঁয়া লাগতে শুরু করেছে, তখনই উজানের জীবন নিল এক অপ্রত্যাশিত মোড়। ঈশার দৃঢ় প্রত্যাখ্যান এবং আইনি নোটিশ উজানের ভেতরের দ্বিধা ও অপরাধবোধকে চূড়ান্ত অনুশোচনায় পরিণত করেছিল। সে বুঝতে পারল ঈশার সুখ আর তার জীবনে ফেরা, এই দুটো জিনিস একসাথে সম্ভব নয়। উজান তার মায়ের সমস্ত আপত্তি অগ্রাহ্য করে ঈশার সাথে যোগাযোগ করল। এক সন্ধ্যায় ঈশা যখন অফিস থেকে ফিরছিল, তখন উজান তাকে হোস্টেলের বাইরে দেখতে পেল, শান্ত কিন্তু ভারাক্রান্ত কণ্ঠে। ঈশা, আমি তোমাকে বিরক্ত করতে আসিনি। আমার শুধু একটা কথা বলার ছিল। ঈশা থামল, কিন্তু চোখে কোনো কোমলতা ছিল না। আমি ডিভোর্স ফাইল করে দিয়েছি। আমি চাই তুমি মুক্ত হও। আমি চাই তুমি সুখী হও। আমি জানি আমার জীবনের ব্যর্থতা তোমাকে অনেক কষ্ট দিয়েছে। আমি আর তোমার পথে বাধা হতে চাই না। তুমি তোমার জীবন নতুন করে সাজাও। উজানের এই অকস্মাৎ সিদ্ধান্তে ঈশা কিছুটা অবাক হল। তার চোখে কিছুটা আর্দ্রতা দেখা দিল, তবে আরশ খানের দেওয়া শান্তি তার মনকে এই মুহূর্তে দুর্বল হতে দিল না। ধীর কণ্ঠে, ধন্যবাদ উজান, এই একটা কাজ তুমি সঠিক সময়ে করলে। একটু থেমে, আর একটা কথা মা এখন কিছুটা শান্ত। তিনি এখন আর সম্পত্তির জন্য আমাকে জোর করছেন না। তবে আমি জানি এই বাড়ির 70% তোমার নামে থাকার কারণে তিনি এখনো রাতে ঘুমাতে পারেন না। উজান এরপর ঈশার হাতে একটি ভাঁজ করা খাম তুলে দিল। এর ভেতরে আইনি কাগজপত্র আছে, তুই হয়তো জানো না, কিন্তু এই দলিল তোমার নামে থাকার পর থেকে আমি আর মা এই বাড়িতে শান্তি পাইনি। আমি জানি তুমি প্রতিহিংসা চাওনি, তুমি শুধু নিরাপত্তা চেয়েছিলে। খামটি না খুলে। হ্যাঁ, আমি নিরাপত্তা চেয়েছিলাম, আর সেই নিরাপত্তা আমি পেয়ে গেছি আমার নতুন জীবনে। ঈশা কিছুক্ষণ নীরব থেকে উজানের চোখে চোখ রাখল। সে দেখল উজানের চোখে এখন আর অসহায়ত্ব নেই, আছে এক নীরব আত্মসমর্পণ। আমি এই দলিল তোমার কাছে ফেরত দিতে চাই উজান। বিস্মিত হয়ে, কি বলছো তুমি? তুমি তো চাইলে এই বাড়ির সিংহভাগ মালিক হতে পারো। আর মা? আমি চেয়েছিলাম তোমার মায়ের অহংকার ভাঙুক। আমি চেয়েছিলাম তিনি বুঝুক যে নারীর মূল্য সম্পত্তি বা সন্তানের জন্ম দেওয়ার ক্ষমতায় নয়। সেটা হয়ে গেছে। আরশ গ্রুপের একজন ডিজাইনার হিসেবে আমি এখন মাসে যে বেতন পাই, তাতে এই সম্পত্তির প্রয়োজন আমার নেই। নরম হেসে, এই দলিল তোমার পরিবারের জন্য উজান। তুমি হয়তো আমার স্বামী ছিল না, কিন্তু তুমি আমার এক সময়ের বন্ধু ছিলে। তুমি ভালো থেকো। আমি চাই না তোমার মা বা তুমি আমার কারণে রাস্তায় থাকো। ঈশা তার হাতে থাকা মূল দলিলের ফাইলটি উজানের হাতে তুলে দিল। উজানের চোখ তখন কৃতজ্ঞতায় ভরে উঠল। ঈশার মহত্ব তাকে আরও একবার লজ্জিত করল। গলা ধরে এলো, ঈশা, আমি জানি না কিভাবে ধন্যবাদ জানাবো। আমি আশা করি তুমি জীবনে অনেক সুখী হবে। আরশ খানের মতো একজন যোগ্য সঙ্গী যেন তোমার পাশে থাকে। ঈশার কাছে আরশ খানের নাম শুনে উজান হয়তো কিছুটা অনুমান করেছিল। ঈশা কোনো উত্তর দিল না, শুধু মৃদু হাসল। এটাই ছিল তাদের শেষ দেখা। উজানের জীবনে শান্তি ফিরল, আর ঈশার জীবনে এলো এক নতুন দিগন্ত। ঈশা মুক্ত হল এক বিষাক্ত বন্ধন থেকে, এবং তার প্রত্যাবর্তিত দলিল উজানের পরিবারের ওপর থেকে চরম আর্থিক বিপর্যয়ের ছায়া সরিয়ে দিল। উজানের জীবনে এখন এক কঠিন শান্তি বিরাজ করছে। ঈশার সঙ্গে ডিভোর্স চূড়ান্ত হয়েছে, আর ঈশার ফিরিয়ে দেওয়া সম্পত্তির দলিলের কারণে আমেনা বেগমের মাথা থেকে দুশ্চিন্তার ভার নেমেছে। কিন্তু সেই স্বস্তি ক্ষণস্থায়ী হল। আমেনা বেগম এখনও ঈশার বিরুদ্ধে নানা কথা বলতেন বটে, তবে তার জীবনে এখন একমাত্র উদ্দেশ্য যে করেই হোক উজানের জন্য আবার পাত্রী দেখা। উজান ডিভোর্সের পর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছিল। সে ঈশার কথা ভাবত, তার মহত্ব তাকে আরও অপরাধী করে তুলত। কিন্তু সে আর বিয়ে করার জন্য প্রস্তুত ছিল না, বরং নিজের অক্ষমতার যন্ত্রণা আর নিঃসঙ্গতা তাকে অন্য পথে টেনে নিয়ে গেল।
একদিন সকালে উজান যখন বাড়ি ফিরল তখন তার সঙ্গে আরও দুজন ছোট মানুষ, একটি 7 বছরের ছেলে নাম রবিন আর একটি 5 বছরের মেয়ে নাম লিলি। তারা দুজনেই এতিমখানা থেকে আসা। চমকে উঠে উজান, এরা কারা? কোথা থেকে এদের নিয়ে এলি? শান্ত কণ্ঠে, মা, এরা আমার সন্তান। বিস্মিত হয়ে, কি বলছিস তুই? তোর সন্তান? তোর তো... হ্যাঁ মা, আমার অক্ষমতা তুই জানো, তাই আমি আর বিয়ে করতে চাই না। আমি আর কাউকে ঠকাতে চাই না। আমি রবিন আর লিলিকে দত্তক নিয়েছি। এরা এখন থেকে আমাদের সঙ্গেই থাকবে। আমিনা বেগমের মাথায় যেন বাজ পড়ল। তার সমস্ত স্বপ্ন, সমস্ত আকাঙ্ক্ষা এক মুহূর্তে চুরমার হয়ে গেল। তিনি নাতি নাতনির মুখ দেখতে চেয়েছিলেন বটে, কিন্তু এভাবে দত্তক নেওয়া সন্তান নয়। তার বংশের রক্তের ধারা ছাড়া অন্য কিছু তিনি মানতে পারলেন না। কণ্ঠে তীব্র ক্রোধ নিয়ে, দত্তক? এটা কী ধরনের ছেলে খেলা উজান? এদের জন্য আমি এত অপমান সহ্য করেছি, এত যুদ্ধ করেছি। এরা আমাদের বংশের রক্ত নয়। এদের কেন নিছিস তুই? মা, রক্ত হয়তো এদের আমার বংশের নয়, কিন্তু হৃদয় দিয়ে এরা আমার সন্তান। আমি বাবা হতে পারবো না, কিন্তু এদের বাবা হতে তো পারবো। রবিন আর লিলির দিকে তাকিয়ে ঘৃণা ভরে, এখনই এদের ফেরত দিয়ে আয়। আমি এদের এই বাড়িতে থাকতে দেব না। আমার বংশের দত্তক সন্তান চলবে না। আমি এই জন্য তো দ্বিতীয় বিয়ের চেষ্টা করিনি। তুই আমার সব স্বপ্ন ভেঙে দিলি। রবিন আর লিলি ভয়ে একে অপরের হাত চেপে ধরল। তারা উজানের পেছনে লুকিয়ে গেল। তাদের নিষ্পাপ চোখে ছিল অজানা এক আতঙ্ক। শক্ত গলায়, মা, আমি ডিভোর্স দিয়েছি, সম্পত্তি ফেরত পেয়েছি, কিন্তু আমি আর তোমার কথা শুনবো না। এরা আমার সন্তান। এরা এই বাড়িতেই থাকবে। যদি তুমি এদের মেনে নিতে না পারো, তবে তুমি তোমার সিদ্ধান্ত নিতে পারো, কিন্তু আমার সন্তানদের আমি আর এতিমখানায় ফেরত দেব না। আমিনা বেগমের রাগ তখন আকাশ ছুঁয়েছে। তিনি মেঝের দিকে তাকিয়ে কিছু একটা খুঁজলেন। তিনি তার সেই বহু আকাঙ্ক্ষিত বংশের বাতিকে এভাবে অন্যের হাতে দেখে মেনে নিতে পারলেন না। ক্রোধে চিৎকার করে, আমি এদের দেখতে চাই না উজান। তুই আমার কথা না শুনলে আমি এই ঘর ছেড়ে চলে যাব। উজান শান্তভাবে রবিন আর লিলিকে ঘরের ভেতরে নিয়ে গেল। সে জানত তার মা এই ভয় দেখাবেন, কিন্তু তিনি এই শিশুদের ভালোবাসতে বাধ্য হবেন। উজানের চোখে তখন এক নতুন পিতৃস্নেহ ছিল, যা তার জীবনের সব শূন্যতা পূরণ করার জন্য যথেষ্ট ছিল। আমেনা বেগম তখনও দরজার কাছে দাঁড়িয়ে রুদ্ধশ্বাসে কাঁপছিলেন। তার অহংকারের সঙ্গে ভালোবাসা আর মানবিকতার এক নতুন যুদ্ধ শুরু হলো। উজানের জীবনে যখন দত্তক নেওয়া 2 শিশুর আগমন এক নতুন সংঘাত সৃষ্টি করল, তখন ঢাকা শহরে ঈশা আর আরশ খানের সম্পর্ক এক নতুন মোড় নিল। ঈশা ডিভোর্স হয়ে যাওয়ার পর মানসিক দিক থেকে আরও মুক্ত হল। আরশ খান ধৈর্যের সাথে অপেক্ষা করছিলেন, আর তার ভালোবাসা ছিল ঈশার জীবনে এক নির্মল সুখ। ঈশার অফিসিয়াল ডিভোর্স চূড়ান্ত হওয়ার কিছুদিন পর আরশ খান আবার ঈশার সাথে দেখা করলেন। এবার তিনি তাকে কোনো বিলাসবহুল রেস্তোরাঁয় নয়, বরং একটি শান্ত কফি শপে ডাকলেন, কফির কাপ হাতে নিয়ে। ঈশা, আপনার ডিভোর্স এখন চূড়ান্ত। আমি জানি আপনি অনেক কিছু সামলাচ্ছেন। আপনি কি এখন প্রস্তুত? মুচকি হেসে, কিসের জন্য স্যার? আমার ভালোবাসার জন্য। আমি আপনাকে আবারও বলছি ঈশা, আমি আপনাকে ভালোবাসি। আমি আপনার অতীত নিয়ে কোনো প্রশ্ন করব না, আর কোনো চাপও দেব না। আমি শুধু আপনার পাশে থাকতে চাই। ঈশা কিছুক্ষণ চুপ করে আরশ খানের দিকে তাকালো। তার চোখে আর আগের মতো দ্বিধা ছিল না। আরশের সততা, তার সম্মান আর তার দেওয়া মানসিক শান্তি, এই সবই ঈশাকে বিশ্বাসী করে তুলল। ঈশা অনুভব করল আরশ খানের সাথে সে সুরক্ষিত থাকবে। আরশ, আমি আপনার প্রতি কৃতজ্ঞ। আপনি আমাকে এমনভাবে দেখেছেন যে আমি কখনো কল্পনাও করিনি। আপনি আমার অতীতকে নয়, আমার বর্তমানকে সম্মান করেছেন। আমি ভয় পাচ্ছিলাম, কিন্তু আপনার ভালোবাসা আমাকে সাহস জুগিয়েছে। আপনি কি রাজি ঈশা? হ্যাঁ আরশ, আমি প্রস্তুত। আমি আপনার ভালোবাসা গ্রহণ করছি, তবে আমি একটা অনুরোধ করব। অবশ্যই ঈশা। এই সম্পর্কের ক্ষেত্রে আমার কাজ আর পরিচয় বজায় রাখতে চাই। আমি আর কারোর আশ্রিতা হয়ে থাকতে চাই না। আমার কাজের প্রতি আপনার সম্মান যেন সবসময় থাকে। মুগ্ধ হয়ে ঈশার হাত ধরলেন। আপনার এই জেদটাই আমাকে আরও আকর্ষণ করে। ঈশা, আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি,
আপনি আমার স্ত্রী হলে আরস গ্রুপের সেরা ডিজাইনার হিসাবেই আপনার প্রধান পরিচয় থাকবে। আমি আপনার স্বপ্নকে শ্রদ্ধা করব। ঈশা ও আরশ খানের নতুন জীবন শুরু হলো। তাদের সম্পর্ক ছিল পারস্পরিক বোঝাপড়া, সম্মান এবং ভালোবাসার ভিত্তিতে গড়া। আরশ খান ঈশার জন্য শুধু একজন স্বামী নন, বরং একজন অনুপ্রেরণাদাতা ছিলেন। আরশ খান ঈশার কাজকে সমর্থন করলেন এবং খুব দ্রুতই ঈশা আরশ গ্রুপের অন্যতম গুরুত্বপূর্ণ একজন হয়ে উঠল। ঈশার এই উত্থান শুধু একটি ব্যক্তিগত সাফল্য ছিল না, এটি ছিল তার আত্মসম্মানের জয়। যে নারীটিকে একসময় অপয়া বলে প্রত্যাখ্যান করা হয়েছিল, আজ সে নিজের যোগ্যতায় সমাজের উচ্চ আসনে অধিষ্ঠিত হল। তার নতুন জীবন ছিল সুখ, সম্মান এবং নিরাপত্তার এক নিখুঁত মিশ্রণ। দিন মাস পেরিয়ে যায়, জীবন তার নিজস্ব ছন্দে এগিয়ে চলে। যে ঝড় উজানের পরিবারে আঘাত এনেছিল তা ধীরে ধীরে স্থিমিত হল। আমেনা বেগম প্রথম দিকে রবিন ও লিলিকে মানতে পারেননি। তিনি তাদের সঙ্গে কথা বলতেন না, তাদের দেখলেই মুখ ফিরিয়ে নিতেন। কিন্তু শিশুরা সরল, তাদের নিষ্পাপ হাসি, লিলি রবিনের ঠাকুমা বলে ডাকা এবং তাদের ছোট ছোট আবদার আমেনা বেগমের ক্রোধের দেয়ালকে ধীরে ধীরে নরম করে দিল। উজান যখন দেখত রবিন তার মায়ের চুল আছড়ে দিচ্ছে বা লিলি তার কোলে শুয়ে গল্প শুনছে, তখন উজানের চোখে শান্তি ফিরে আসত। আমেনা বেগম কঠিন হৃদয় স্নেহের কাছে হার মানল। তিনি বুঝতে পারলেন বংশের রক্ত হয়তো গুরুত্বপূর্ণ, কিন্তু স্নেহের বাঁধন তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। রবিন আর লিলি এখন তাদের পরিবারের বাতি, যাদের ভালোবাসার আলোয় উজানের জীবন আলোকিত হয়। উজানের অক্ষমতা এখন আর তার জীবনের শূন্যতা নয়, বরং রবিন আর লিলির পিতৃত্বের দায়িত্ব তার জীবনে এনেছে এক নতুন পূর্ণতা। অন্যদিকে ঢাকা শহরে ঈশা ও আরশ খানের জীবন ছিল ভালোবাসার এক শান্ত নদী। আরশ খান ঈশার জন্য শুধু ভালোবাসা নয়, এনেছিলেন সমমর্যাদা ও সম্মান। ঈশা আরশ গ্রুপের চিফ ডিজাইনার হিসেবে নিজের যোগ্যতায় দ্রুত খ্যাতি অর্জন করল। আরশের সঙ্গে তার বিয়ে হল ঘরোয়া পরিবেশে। ঈশা আরশকে পূর্ণ বিশ্বাস ও ভালোবাসা দিতে পেরেছিল, কারণ আরশ তাকে কখনো তার অতীত নিয়ে ছোট করেননি। তারা দুজন মিলে স্থির করল তারা দত্তক নিতে আগ্রহী। ঈশা দেখল আরশও উজানের মতোই উদার, কিন্তু আরশ তার ভালোবাসায় ঈশার আত্মসম্মানকে কখনো বিসর্জন দেননি। ঈশা তার নতুন জীবনে খুঁজে পেল সেই শান্তি আর মর্যাদা যা সে প্রথম সংসারে চেয়েছিল। একদিন সকালে খবরের কাগজে ঈশা ও আরশ খানের একটি ছবি ছাপা হলো। তারা দেশের অন্যতম সফল দম্পতি। আমেনা বেগম সেই ছবিটি দেখলেন। ছবির পাশে লেখা ছিল, ঈশা আজ দেশের সবচেয়ে কম বয়সের মহিলা চিফ ডিজাইনারদের একজন। আমেনা বেগমের মুখে তখন আর ক্রোধ ছিল না, ছিল এক গভীর অনুতাপ। তিনি বুঝতে পারলেন তিনি হীরা চিনতে ভুল করেছিলেন। তিনি তার ছেলের জন্য সন্তান চেয়েছিলেন, আর সেই সন্তান তিনি অন্যভাবে পেয়েছেন। তিনি ঈশার সুখ কামনা করলেন আর মনে মনে ঈশ্বরের কাছে ক্ষমা চাইলেন। উজানও তার স্ত্রীর সাফল্যের খবর পেয়েছিল, তার চোখ ভরে এসেছিল। সে ঈশাকে আরশ খানের সাথে দেখে সুখী হল। ঈশার মহত্ব তাকে যে মুক্তি দিয়েছিল, তার প্রতিদানস্বরূপ উজান তার প্রাক্তন স্ত্রীর জীবনের সুখ দেখতে চেয়েছিল। দুটি স্রোত এখন আলাদা পথে বইছে। উজান তার দত্তক নেওয়া 2 সন্তান এবং অনুতপ্ত মায়ের সঙ্গে এক নতুন মানবিক পারিবারিক জীবন কাটাচ্ছে, আর ঈশা তার যোগ্য স্বামী আরশের সঙ্গে এক মর্যাদাপূর্ণ সফল জীবন যাপন করছে। উভয়েই তাদের নিজ নিজ জীবনে সুখী। জীবন মানুষকে বারবার সুযোগ দেয়, নতুন করে ভালোবাসতে, ক্ষমা করতে এবং নিজের ভুল শোধরাতে।